সে শিশু ধর্ষক, শিশু নির্যাতনকারী। সে এই দেশটাকে 2024-এর গণঅভ্যুত্থানের পরে অস্থিতিশীল করার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। সে একজন দেশদ্রোহী। আইডেন্টিটি পলিটিক্স আমার পরিচয় কি, আমি আমার অধিকার নিয়ে সোচ্চার, এটাকে আমি আমার রাজনীতির হাতিয়ার বানাচ্ছি। আমি নারী, আমি পুরুষ, এটাকে একটা কট্টর অধিকারের রূপ দেয়া। একজন মুসলমানের কাছে তার এই ধর্মীয় পরিচয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার আজকের বিষয়বস্তু আত্মপরিচয়ের রাজনীতির সমকালীন প্রেক্ষাপট। আইডেন্টিটি পলিটিক্স আজকে চলছে সারা বিশ্বজুড়ে। জিনিসটা আসলে কি, আমার পরিচয় কি, বা আমি কোন পরিচয়ে পরিচিত হতে পছন্দ করি, এটাই আমার আইডেন্টিটি, তাই না? তো আইডেন্টিটি পলিটিক্স বা আত্মপরিচয়ের রাজনীতি, এটা মূলত বহু যুগ ধরে, বহু কাল ধরে ধর্মীয় রাজনীতির মোড়কে আছে আর কি। ধর্মীয় আইডেন্টিটি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। তো সেকুলারিজম যখন আসলো, লিবারেলিজম যখন আসলো, তারা বললো যে আমাদেরকে আইডেন্টিটি পলিটিক্সের ঊর্ধ্বে উঠতে হবে। সবাই সমান, সবাই সমান স্বাধীনতা পাবে। কিন্তু আসলে দেখা গেল লিবারেলিজমের যে সন্তানরা, তারাও এই আইডেন্টিটি পলিটিক্সের উপরে উঠতে পারে না। লিবারেলিজমের সন্তান কারা? একটা হচ্ছে ফেমিনিজম, নারীবাদ। নারীবাদ কি একটা আইডেন্টিটি না, যে নারী, আমি নারী, আমি আমার অধিকার ঠিক মতো পাচ্ছি না, আমি আমার অধিকার নিয়ে সোচ্চার, এটাকে আমি আমার রাজনীতির হাতিয়ার বানাচ্ছি। আর একটা আছে এলজিবিটিকিউ। আপনারা কারা? আপনারা হচ্ছে পুরুষ, তাই না? এটা তো জেনারেল একটা পরিচয়। তো এই আমি পুরুষ, এটাকে আমার আইডেন্টিফাই, মানে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে এটা নিয়েই আমার অধিকার বা এই বিষয়গুলো চলে আসা, যে আমার জেন্ডার, আমি নারী, আমি পুরুষ, এটাকে একটা কট্টর অধিকারের রূপ দেয়া। তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, এটার ভিত্তিতে সে তার অধিকার দাবি করতেছে। লেসবিয়ান, গে, কুয়ার, ট্রান্সজেন্ডার, তো এগুলো তাদের আইডেন্টিটি, এবং এটার বেসিসে তারা একটা কট্টর অবস্থানে চলে যাচ্ছে। কেউ যদি তাদের সাথে একমত না হয়, তাহলে তাকে ট্যাগ দেওয়া হচ্ছে হোমোফোবিক, জেন্ডার ফোবিক, তাই না? তার মানে আইডেন্টিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের কাছে সবচেয়ে প্রিয় যে পরিচয়টা, সেটা দিয়ে আমরা পরিচিত হতে পছন্দ করি। কারণ আমার কথা চিন্তা করে, আমি ডাক্তার মেহেদি, তো আমার পরিচয় কতগুলো আছে। ধরেন আমি একজন মুসলমান, তাই না? আমি বাংলাদেশে বাস করি, তাহলে আমার নৃতাত্ত্বিক পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি, আমি বাংলা ভাষায় কথা বলি, তাহলে আমার ভাষিক পরিচয় হচ্ছে বাঙালি। আমি একজন পুরুষ মানুষ, তাহলে আমার লৌকিক পরিচয় হচ্ছে আমি একজন পুরুষ। তো আমি ডাক্তার, তাহলে আমার পেশাগত পরিচয় আমি একজন ডাক্তার। একজন মানুষের অনেক রকম পরিচয় থাকে। এতগুলো পরিচয়ের মধ্যে আমি প্রথমে রাখবো কোন পরিচয়টা? হ্যাঁ, এটা আপনি এই পরিচয়টাকে সবচেয়ে বেশি ধারণ করেন বলে আপনি প্রথমে রাখবেন। কিন্তু সবাই এই পরিচয়টা সবচেয়ে বেশি ধারণ নাও করতে পারে, তাই না? সাদিয়া কবির কি বলবে যে আমি আগে মুসলিম তারপরে বাঙালি? বলবে না। সে বলবে আমি আগে বাঙালি। আমি চাইলে আমার ধর্ম চেঞ্জ করতে পারি, কিন্তু আমি আমার বাঙালিত্বকে চেঞ্জ করতে পারবো না।
তাহলে তার কাছে এই বাঙালিত্বটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মানে আমাদের কাছে আমাদের যে পরিচয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর সাথে অন্য কোনো পরিচয় হতেই আমরা যদি সংঘর্ষ লাগে, সে কোনটাকে বেছে নিবে। এবং কত মুসলমানের কাছে তার এই ধর্মীয় পরিচয়টা, আমার একটা পরিচয় বাঙালি ইম্পর্টেন্ট, আর একটা পরিচয় মুসলমান। এখন কলকাতা প্রেমী সেকুলার এলিট মহল এই বাঙালিয়ানার যে সংজ্ঞা নির্ধারণ করছে, সেখানে যদি আমার এই মুসলিম আইডেন্টিটি নিয়ে ঢুকতে হয়, তাহলে আমার এখানে ভালো মতো কাটছাট করে একটা ওদের পছন্দ মতো মুসলিম আইডেন্টিটি নিয়ে ওখানে ঢুকতে হচ্ছে। তার মানে আমি আমার মুসলমানিত্বকে পরিপূর্ণরূপে নিয়ে বাঙালি হিসাবে আসতে পারতেছি না। তাহলে আমি ওই বাঙালি পরিচয়কে প্রায়োরিটি দিব নাকি মুসলমান পরিচয়কে প্রায়োরিটি দিব? তো এটা হচ্ছে আত্মপরিচয়ের রাজনীতি। আমরা এই জায়গায় সে কেন যেন একটা হীনমন্যতা বোধ করি। একটা প্রশ্ন, একটা ডিবেট অনেকদিন ধরেই চলেছে যে আমরা বাঙালি নাকি মুসলমান, আমরা আগে বাঙালি নাকি আগে মুসলমান। তো এখানে সন্দেহের কোনো অবকাশ রাখার দরকার নাই, অবশ্যই আমরা আগে মুসলমান। মাইক পেন্স আমেরিকান রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট নমিনেশন পাওয়ার পর তার ক্যাম্পেইনে বলছিল যে আমি প্রথমে একজন খ্রিস্টান, তারপরে একজন কনজারভেটিভ, তারপরে একজন রিপাবলিকান, অ্যান্ড ইন দ্যাট অর্ডার, মানে এই অর্ডারটাই ঠিক থাকবে। তো আমেরিকার মতো লিবারেল ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে একজন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, সে তার বক্তব্যতে বলছে সে প্রথমে একজন খ্রিস্টান। তাহলে আমরা আমাদের মুসলমানিত্বের পরিচয়টাকে সামনে রাখতে লজ্জাবোধ কেন করব? করা কি উচিত? এই পরিচয় ধরে রাখতে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, অনেক আত্মত্যাগ করতে হয়েছে। এই ভূখণ্ডে আত্মপরিচয়ের রাজনীতির মূল সংঘর্ষ কার সাথে? হিন্দুত্ববাদ, এর বিপরীতে আছে আমরা, তাই না? ইতিহাস যখন ইংরেজরা এদেশে আসে নাই, তখন কারা শাসন করছে? তখন মুসলিমরাই শাসন করছে। তখন আমরা ইতিহাসে দেখতে পাই যে অন্য যারাই এই ভূখণ্ডকে শাসন করছে, তারা শোষণ করছে, সেন বংশ, পাল বংশ। কিন্তু মুসলমানরা যখন আসছে, তখন সবার অধিকার নিশ্চিত হয়েছে। আমরা দেখতে পাই মুঘল সম্রাটদের বিভিন্ন পজিশনে হিন্দুরা ছিল, তাদের সাথে অত্যাচার নির্যাতন করা হয়নি। একমাত্র মুসলমানরা যতদিন এই ভূখণ্ডকে শাসন করছে, সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। তারপরও হিন্দুদের মধ্যে কিছু ক্ষোভ ছিল। তো ইংরেজরা যখন আসছে, তখন আমরা শাসন ক্ষমতায় ছিলাম। এখন ধরেন আপনার সাথে আপনার চাচাতো ভাইয়ের গ্যাঞ্জাম, এখন আমি আপনার রাজ্য দখল করছি, তাহলে আমার ভালো সম্পর্ক আপনার সাথে হবে না চাচাতো ভাইয়ের সাথে হবে? চাচাতো ভাইয়ের সাথে। তো ইংরেজরা যখন আমাদের এই ভূখণ্ড দখল করছে, তখন সঙ্গত কারণেই মুসলমানরা হয়ে গেছে প্রতিপক্ষ, হিন্দুরা ইংরেজদের সাথে মিলেমিশে আপার হ্যান্ড নিয়ে ফেলছে। এই আপার হ্যান্ড নেওয়ার ফলে কয়েকটা জায়গায় মুসলমানরা চরম নির্যাতনের শিকার হয়েছে। এক হচ্ছে ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে এই সময়ে এই উপমহাদেশের ইকোনমিক গ্রোথ ছিল আউটস্ট্যান্ডিং। পৃথিবীর মধ্যে এটা ঈর্ষা করার মতো একটা জায়গা ছিল। একজন ইংরেজ লেখক বলছে যে এই সময় মুসলমানদের অবস্থা এমন ছিল যে একজন বনেদি ঘরের মুসলমান কখনো গরিব হয়ে যাবে এটা ভাবা যেত না। কিন্তু ইংরেজরা ক্ষমতায় নেওয়ার পর যখন হিন্দুরা প্রভাব প্রতিপত্তি বিস্তার করা শুরু করলো, সূর্যাস্ত আইন তৈরি হলো, মুসলমানরা জমিদারি হারাতে থাকলো,
মুসলমানদের জন্য চাকরিতে ভালো পজিশন পাওয়া কঠিন হয়ে গেল। তো দেখা গেল এমন একটা সিচুয়েশন আসলো যখন একজন মুসলমান চাইলেও সচ্ছল হতে পারছে না। দ্বন্দ্ব কার সাথে কার? হিন্দুরা ইংরেজদের আনুকূল্য নিয়ে তারা ডিসিশন মেকারের পর্যায়ে চলে যাচ্ছে, তারা ধনী হয়ে যাচ্ছে, তারা সমাজের গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে বসে যাচ্ছে। আর মুসলমানরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে কোণঠাসা হয়ে পড়তেছে। এমন হয়েছে যে জমিদারের বাড়িতে মুসলমানরা গেলে পার্টিতে বসতে দিত, ওদিকে মুসলমানের বাড়িতে যে গণক ভিক্ষা করে সে হিন্দু হওয়ার কারণে জমিদারের ওখানে চেয়ারে বসার সুযোগ পাচ্ছে। তো এইরকম ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে আমরা আসছি। তো এই উপমহাদেশের আত্মপরিচয়ের রাজনীতিতে দুটো রাজনীতি ছিল, একটা হচ্ছে হিন্দুত্ববাদ, পাশাপাশি মুসলমানিত্ব। আমাদেরকে ওরা নানাভাবে আমাদের এই মুসলমানিত্ব থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের ইতিহাস বলে, আমাদের বাপ দাদারা যে ঐতিহ্যগুলো আমাদের পাঠ্যপুস্তকে আসে না, তারা বারবার এই পরাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। তারা এই ভূখণ্ডে শরিয়া দ্বারা শাসিত হতে চাইছে। তো আমরা দেখি এই হিন্দু মুসলিম যে দ্বন্দ্বটা, এটার দুইটা রূপ আছে। ধরেন মুঘল সম্রাট বা যতদিন মুসলিম শাসন ছিল ততদিন এই ক্রাইসিসটা ছিল না। যখন ইংরেজরা আসলো, ইংরেজরা শাসন ক্ষমতা নেওয়ার ফলে মুসলিম পরিচয়ের এগেনস্টে হিন্দু এবং বাঙালি পরিচয় একসাথে। বাঙালি মানেই ছিল হিন্দু। আপনারা বঙ্কিমচন্দ্রের রচনাবলিতে দেখবেন যে তারা মুসলমানদেরকে জবন বলে গালি দিচ্ছে, জবন। মুসলমানদেরকে নেড়ে বলে গালি দিচ্ছে, নরপিশাচ বলে গালি দিচ্ছে। আনন্দ মঠ, আমরা জানি যে ভারতে হিন্দুত্ববাদের প্রবক্তা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর, কিন্তু হিন্দুত্ববাদের মূল তত্ত্বদাতা হচ্ছে বঙ্কিমচন্দ্র। সে কট্টর হিন্দুত্ববাদী এবং কট্টর মুসলিম বিদ্বেষী ছিল। আনন্দ মঠে এমন একটা লাইন আসছে যে ভাই, এমন দিন কি আসবে যখন মসজিদ ভাঙিয়া রাধা মাধবের মন্দির গড়িতে পারিব। আমরা আজকে দেখতেছি এই উপমহাদেশে নানা জায়গায় মসজিদ ভেঙে মন্দির হচ্ছে। বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে আজকে 32 বছর হয়ে গেল, আমরা কিছুই করতে পারি না। ওরা প্রথমে কোনো মসজিদকে যদি টার্গেট করে একটা প্রোপাগান্ডা চালায়, যেখানে একটা মন্দির ছিল, এর কোনো ভিত্তি নাই বা ভিত্তি থাক বা না থাক, যেখানে এত বছর ধরে একটা মসজিদ আছে সেখানেই তাদের মন্দির বানাতে হবে। ইভেন 10 দিন আগে, গত মাসের 25 তারিখে উত্তরপ্রদেশের একটা মসজিদ, মুঘল আমলে নির্মিত একটা মসজিদ, সেই মসজিদে ওরা ধোয়া তুলছে যে এখানে একটা মন্দির ছিল। এখন সেটার একটা জরিপ হবে, জরিপ করতে গেছে। এখন এতদিনের মসজিদ, মুসলমানদের আবেগের জায়গা, মুসল্লিরা বাধা দিছে, সেখানে গুলি চলছে, 6 জন মারা গেছে, অনেকে গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের এই সময়ের বাস্তবতা। আমি ইতিহাসের কথা বলছি, কিন্তু আমি আসবো আজকের জায়গায়। আজকে আমরা ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। আজকে হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ববাদ আমাদের সামনে বিষধর সাপের মতো দাঁড়ায় আছে। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। শুধু সভা সেমিনার আসলাম, শুনে চলে গেলাম, ফেসবুকে 2টো পোস্ট দিলাম, এই সময় আর এখন নেই। এখন আমাদের করণীয় নির্ধারণ করতে হবে এবং লক্ষ্যমানে এগিয়ে যেতে হবে সংঘবদ্ধ হবে। আমি যেটা বলতেছিলাম যে বঙ্কিমচন্দ্র
মুসলমানদেরকে বাঙালি হিসাবে স্বীকার করতো না। শরৎচন্দ্র মুসলমানদেরকে বাঙালি হিসাবে স্বীকার করতো না, যাদের লেখা আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে পড়ে। শরৎচন্দ্র বলতো যে বাঙালির সাথে মুসলমানদের খেলা, তার মানে মুসলমানরা বাঙালি না। রবীন্দ্রনাথ সেও হিন্দুত্ববাদের একজন বড় প্রবক্তা। আমাদের ইতিহাস যদি 1947 সাল পর্যন্ত, দেশ ভাগ হওয়ার আগ পর্যন্ত মুসলমান বনাম হিন্দুত্ববাদের আবরণ ছিল বাঙালি প্লাস হিন্দু। মুসলমানরা বাঙালিদের এই ব্র্যাকেটের মধ্যে আসে না, আসতে দেওয়া হয় না। দেশ ভাগ হলো 47 থেকে 71। কিসের ভিত্তিতে দেশ ভাগ হলো? মুসলিম আত্মপরিচয়ের ভিত্তিতে, তাই না? পাকিস্তান বলা হচ্ছে। কিসের ভিত্তিতে? আমরা হিন্দুদের একটা রাষ্ট্র থাকবে, আমাদের একটা রাষ্ট্র থাকবে। কিন্তু আমরা যে রাষ্ট্র পাইলাম সেখানে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কাঙ্ক্ষিত রূপে ঘটল না। আমরা বঞ্চিত হলাম, একটা সেকুলার রাষ্ট্র গঠিত হলো, ইসলামিক রাষ্ট্র হয় না। তারপরও 47 থেকে 71 পর্যন্ত মুসলিম আইডেন্টিটিরা কিছু হলেও বেঁচে ছিল। 71 আসলো, আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করলাম। মুসলমানরা যুদ্ধ করছে না, মুসলমানরা রক্ত দিচ্ছে না, জীবন দিচ্ছে না। কিন্তু ক্ষমতায় আসলো কলকাতা প্রেমী সেকুলার এলিটরা। এতদিন কি ছিল যে তুমি মুসলমান, আমি বাঙালি, মানে আমি হিন্দু এবং বাঙালি। 71 পরে ওই রকম আর ভাগ করা গেল না, কারণ এখানে সবই মুসলমান। যদি বাঙালিত্ব থেকে মুসলমানকে আলাদা করতে হয় তাহলে সবাইকে আলাদা করে দিতে হয়, তাহলে সেটা আর পারা গেল না। 92% মুসলমানের দেশে হিন্দুত্ববাদ সরাসরি খাওয়ানো যাবে না, এটা ওরা বলছে। তখন কি করছে? তখন এই বাঙালিয়ানার নামে কলকাতার হিন্দুত্ববাদকে বাঙালিয়ানার মুখোশ পরায় চালাই দিছে, তাই না? আজকে সহি বাঙালি হতে গেলে আমাকে মঙ্গল শোভাযাত্রা করতে হবে, সহি বাঙালি হতে গেলে আমাকে পূজা পার্বণ করতে হবে, পূজায় যাইতে হবে, অসাম্প্রদায়িক হতে হবে। তার মানে এই 71 যদিও আমরা পাকিস্তানের বৈষম্য থেকে মুক্তি পাইছি, কিন্তু আমরা ভারতের খপ্পরে পড়ে গেছি, ঠিক কিনা? 71 থেকে 2024 পর্যন্ত নানাভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ভারত আমাদেরকে কোণঠাসা করে রাখছে, আমাদেরকে একটা অলিখিত করদ রাজ্যে পরিণত করছে। বিশেষ করে গত 15টা বছর লেখাপড়া নাই, চুক্তি নাই। চুক্তি থাকলে তো একটা কথা ছিল, আমরা পাসপোর্ট ছাড়া ভারতে যাইতে পারতাম। অলিখিত করদ রাজ্য মানে তারা সব সুযোগ সুবিধা নিবে, আমাদেরকে একটা দাস হিসাবে ব্যবহার করবে, অসম চুক্তি হবে, তারা যা চাইবে দিতে হবে, আমরা তাদের কাছে কিছু চাইতে পারবো না। শেখ হাসিনা মূলত একটা দাসী ছিল ভারতের। তো 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই সময়টা বাঙালিয়ানা, এই বাঙালি শব্দটা একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, যেখানে একজন মুসলমান দাড়ি টুপি নিয়ে তার ইমান আকীদা ঠিক রেখে এই বাঙালিয়ানার ব্র্যাকেটে ঢুকতে পারবে না। যদি তোমাকে বাঙালি হতে হয় তোমার মুসলমানিত্ব কম্প্রোমাইজ করতে হবে, এরকম একটা রেটরিক দাঁড় করায় রাখছে। 2024 আসছে, 2024 আমাদেরকে একটা অভূতপূর্ব ঘটনার মুখোমুখি দাঁড় করা যাচ্ছে। আমরা চিন্তাও করতে পারি নাই যে আমরা ভারতের পেটের মধ্যে ঢুকে যাচ্ছিলাম, একটা স্বৈরাচার আমাদের মাথার উপরে এমনভাবে জেঁকে বসছিল যে আমরা একটা প্রতিবাদ করার সাহস হারাই ফেলছিলাম। দীর্ঘদিন ধরে পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকার ফলে মানুষের মধ্যে প্রতিবাদের যে সাহস এটা চলে যায়। তরুণ প্রজন্ম আমাদেরকে দেখাইছে, এবং বিশেষ করে আল্লাহ আমাদের সামনে এটা দেখাচ্ছে, আল্লাহ চাইলে সব পারেন। জালিম যত শক্তিশালী হোক তার সে ঘরের মতো ভেঙে ফেলে দিতে পারে তার মসনদ। তো 24
আমাদের আত্মপরিচয়ের আর একটা বিশেষ দিক উন্মোচিত করেছে, যে আমরা মুসলমান আইডেন্টিটি নিয়ে এই ভূখণ্ডে মাথা উঁচু করে বেঁচে থাকবো, আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। আজকে এই 2024 সালের পরে আমরা দেখতেছি তাদের ইন্ডিয়া তাদের দাসীকে হারায় পাগল হয়ে গেছে। একটা স্বাধীন ভূখণ্ড, যার স্বাধীন সীমানা আছে, তার নাগরিকদের সাথে রাষ্ট্র কি ব্যবহার করবে সেটা ওই রাষ্ট্রের বিষয়। পাশের রাষ্ট্রের এরকম পাগল হওয়ার তো কোনো দরকার নেই। তাদের মিডিয়াগুলো এমন আচরণ করতেছে যেন এটা তাদের দেশের ঘটনা। তার মানে দেখেন, এখানে সেই আত্মপরিচয়ের রাজনীতি কিন্তু উঠে আসছে। এদেশের একটা হিন্দু নির্যাতিত হচ্ছে, বা নির্যাতিত না, তাকে অপরাধের কারণে গ্রেপ্তার হয়েছে। সে চিন্ময় বদমাইশ, সে শিশু ধর্ষক, শিশু নির্যাতনকারী। সে এই দেশটাকে 2024-এর গণঅভ্যুত্থানের পরে অস্থিতিশীল করার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। সে একজন দেশদ্রোহী। তো তাকে গ্রেপ্তার করছে নিয়ম অনুযায়ী, সে আইনিভাবে লড়বে। কিন্তু পাশের দেশ নানাভাবে প্রভোগ করতেছে যে ইউএন শান্তি সেনা মোতায়েন করতে হবে, আক্রমণ করতে হবে, মানে নানা বাড়ির আপনার এখানে। তো আমরা দেখতেছি যে এই ভূখণ্ডে ভারত তাদের যে আইডেন্টিটি পলিটিক্স, বিজেপি যেটা করে, সেটাতে তারা 100% স্ট্রেট, যে সব হিন্দু আমাদের। যদিও হিন্দুর প্রতি তার খুব বেশি দরদ আছে এমন না, কিন্তু এটা সে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। বিজেপি এটা করে। বিজেপি যখন ক্ষমতায় আসে, এই যে আগামীকাল বাবরি মসজিদ শাহাদাত দিবস, এই বাবরি মসজিদের ইস্যুটাকে কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসে। রাম মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তো উগ্র হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসে। ভারতে হিন্দুত্ববাদের বিষ এমনভাবে শিকড় গাড়ছে যে আমরা কংগ্রেসকে জানি যে এই উগ্র হিন্দুত্ববাদ কংগ্রেসের মতো নাই, কিন্তু আমরা কি দেখছি, বিজেপি এমনভাবে হিন্দু আইডেন্টিটিকে সবার সামনে আনতেছে, কংগ্রেসের উপায় থাকতেছে না এই আইডিওলজিতে সাবস্ক্রাইব করা ছাড়া। যার কারণে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলাও একই সুরে কথা বলছে। তার মানে ওদের কংগ্রেস, বিজেপি এই হিন্দুত্ববাদ ইস্যুতে একাত্তা। সেখানে আমরা কি করতেছি? আমরা কি আমাদের যে মুসলমান ভাইরা ওখানে দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, পাখির মতো গুলি করে মারা হচ্ছে তাদেরকে, সে বিষয়ে আমাদের কোনো খবর আছে? মসজিদের জায়গায় মন্দির আছে, এরকম ধোয়া তুলে 6 জন মুসলমানকে মেরে ফেলা হলো, আমরা কিছুই বললাম না। অথচ ওরাই আমাদের এক আইনজীবীকে জবাই করলো শুধু একজনকে গ্রেফতার করার জন্য। পুরো ভারত ফুসে উঠছে। তাহলে আমাদের অবস্থান আপনারা বুঝছেন। আজকে কিছু কিছু জ্ঞান পাপী আছে যারা বলে বাংলাদেশের হিন্দুরাও নির্যাতিত, ভারতের মুসলমানরাও নির্যাতিত, দুটো সমান বিষয়। দুটো কি সমান বিষয়? দুটো কখনোই সমান বিষয় নয়। ভারতে মুসলমান কত পার্সেন্ট? 15% অ্যারাউন্ড। বহু রাষ্ট্রে গরু খাওয়া যায় না, যায়? গরু পাওয়া গেছে, এই অপরাধে অনেককে পিটায় মেরে ফেলা হয়। এবছর কয়েক মাস আগে হরিয়ানা রাজ্যে সাবির মালিক নামে একটা পরিচ্ছন্নতা কর্মী, তার কাছে এক বাটিতে কিছু মাংস পাইছে। তো এটা ওরা গরুর মাংস মনে করে ওকে ধরে নিয়ে পিটায় মেরে ফেলছে। ভারতে অসংখ্য এরকম ঘটনা আছে। মানে গরুর মাংস ফ্রিজে পাওয়া, বাসায় পাওয়া, এটাকে মানব হত্যার চেয়ে বড় অপরাধ ওরা মনে করে। আজ থেকে অনেক বছর আগে 1344 সালে সিলেটে এক রাজা ছিল গৌর গোবিন্দ।
গল্পটা আপনারা জানেন, সবাই জানেন না? গৌর গোবিন্দ, সেখানে শেখ বোরহানুদ্দিন নামে একটা গরিব মুসলমান ছিল, তার বাচ্চা হতো না। সে মানত করলো যে আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি একটা গরু জবাই করব। তো তার একটা সন্তান হলো, গরু জবাই করলেন। কিন্তু আল্লাহর কি মহিমা, এক টুকরো মাংস কাঠ নিয়ে গৌর গোবিন্দের মন্দিরের সামনে ফেললো। গৌর গোবিন্দ এই অপরাধে তার ডান হাত কেটে দিল, তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বলি দিল। এই ঘটনায় বোরহানুদ্দিনের বউ অজ্ঞান হয়ে মারা গেল। বোরহানুদ্দিন তখন শামসুদ্দিন ইলিয়াস শাহের কাছে গেলেন। ইলিয়াস শাহ সৈন্য পাঠাইলেন, কিন্তু জিততে পারেন না। তখন গেলেন দিল্লির ফিরোজ শাহ তুগলকের কাছে। শাহজালালের নাম শুনছেন, রহিমাহুল্লাহ শুনছেন না? শাহজালাল তখন ভারতবর্ষে আসছেন। তিনি এই ফিরোজ শাহ তুগলকের সেনাপতির সাথে এসে গৌর গোবিন্দকে পরাজিত করে আমাদের গরু খাওয়ার অধিকার নিশ্চিত করছেন। আজকে বাংলাদেশের কি অবস্থা? আমরা পাশের দেশ ভারতের কথা বললাম। বাংলাদেশে আমরা কিছুদিন আগে দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির হোসেন হলে ছেলেরা সেহেরিতে গরু খাবে। সেহেরিতে কোনো হিন্দু ওঠে? সেই সেহেরিতে গরু খাবে, এটা নিয়েও হালকাও শুরু হয়ে গেছে চারিদিকে। ঢাকা ভার্সিটির বিভিন্ন হলে গরু চলে না। সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের ক্যান্টিনগুলোতে গরু চলে না। চারুকলার ক্যান্টিনে কিছুদিন শূকরের মাংস পাওয়া গেছে, তবু গরু চলে না। বিভিন্ন জায়গায় আমরা দেখি নো বিফ লেখা। তো বোরহানুদ্দিনের সন্তানকে যে কারণে বলি দেওয়া হলো, যে কারণে আমার ভাইয়েরা ভারতে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে লাঠি দিয়ে পিটাই মেরে ফেলা হচ্ছে। 92% মুসলমানের দেশে আমরা এখনো গরু খাওয়ার স্বাধীনতা পাই না। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? আজকে যদি হিন্দুত্ববাদের চোখে চোখ রেখে কথা বলতে হয়, তাহলে বাংলাদেশের কোন রেস্টুরেন্ট গুড নো বিট লেখা চলবে না। এটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা আমাদের আইডেন্টিটি রক্ষার লড়াই। বাংলাদেশে কোন ক্যান্টিনে, কোন হোস্টেলে গরু থাকবে না, এটা চলতে পারে না। আমাদেরকে আমাদের আইডেন্টিটি রক্ষার লড়াইয়ে অগ্রসর হতে হবে। আজকে আমাদের সামনে একটা কঠিন সময় চলে আসছে, তবে মুসলমানের সামনে কঠিন সময় বাস্তবতা। এই ভূখণ্ডে আমরা বরাবরই নির্যাতিত। আপনি দেখেন, হিন্দুরা আজকে বৈষম্যের কথা বলছে। বিগত 15 বছরে দাড়ি টুপি থাকার কারণে বিসিএস এর ভাইভা থেকে বাদ পড়ছে কত জামাত শিবির এবং প্র্যাকটিসিং মুসলমান পড়ছে না? পুলিশ ভেরিফিকেশন নামে হয়রানি করা হয়েছে কত প্র্যাকটিসিং মুসলমানকে। বরংস তারা হিন্দুরা চাকরিতে অনেক বেশি সুযোগ পাইছে। তারা 7% হিন্দু, 30% সরকারি চাকরি। ওদিকে 15% মুসলমান ভারতে 2% সরকারি চাকরি করে। বৈষম্য কতটুকু আপনারা দেখেন। আর আজকে তারা সে শিশু ধর্ষক, শিশু নির্যাতনকারী। সে এই দেশটাকে 2024-এর গণঅভ্যুত্থানের পরে অস্থিতিশীল করার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। সে একজন দেশদ্রোহী। তো তাকে গ্রেপ্তার করছে নিয়ম অনুযায়ী। সে আইনিভাবে লড়বে, কিন্তু পাশের দেশ নানাভাবে প্রভোগ করতেছে যে ইউএন শান্তি সেনা মোতায়েন করতে হবে, আক্রমণ করতে হবে, মানে নানা বাড়ির আপনার এখানে। তো আমরা দেখতেছি যে এই ভূখণ্ডে ভারত তাদের যে আইডেন্টিটি পলিটিক্স, বিজেপি যেটা করে সেটাকে তারা 100% স্ট্রেট, যে সব হিন্দু আমাদের। যদিও হিন্দুর প্রতি তার খুব বেশি দরদ আছে এমন না, কিন্তু এটা সে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। বিজেপি এটা করে। বিজেপি যখন ক্ষমতায় আসে, এই যে আগামীকাল বাবরি মসজিদ শাহাদা দিবস,
এই বাবরি মসজিদের ইস্যুটাকে কাজে লাগিয়েই বিজেপি ক্ষমতায় আসে। রাম মন্দির প্রতিষ্ঠা করতে হবে। তো উগ্র হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে বিজেপি